এসেনশিয়াল ল্যাঙ্গুয়েজ, মানে এগুলো হলে কি আমাদের লাইন গ্রাফে দরকার হবে। লাইন গ্রাফটা বেসিক্যালি কি আমি বলি, ওই যে আমরা যে শেয়ার বাজারের যে ইয়াটা দেখি না, একটা মানে লাইন ওঠানামা উপরে করে। উঠে নিচে নামে, জি। হ্যাঁ ওইটাই হলো গিয়ে লাইন গ্রাফ, ঠিক আছে। এবং ওইটার জন্য আমাদের এইখানে যে ভার্ব গুলো দেওয়া আছে এসেনশিয়ালসে, যে ভার্ব ফর আপওয়ার্ড ট্রেন্ড, ভার্ব ফর ডাউনওয়ার্ড ট্রেন্ড, তারপরে স্টেবল ট্রেন্ড, আর হলো ফ্ল্যাকচুয়েশন। এই চারটা জিনিসের জন্য যেই যেই ভার্ব আমরা মানে সিমিলারলি ইউজ করতে পারি সেগুলো দেওয়া আছে। যেমন একবার ধরেন লাইনটা একবার উপরে উঠছে, তারপর নিচে নামছে, আবার উপরে উঠছে, তারপর আবার উপরে উঠছে, মানে উপরের দিকে উঠছে। তাহলে বারবার তো গো আপ বা ক্লাইম্ব এটা লিখতে পারি না, তাই না? তখন আমরা যেন ঘুরিয়ে ফিরে বিভিন্ন টাইপের জিনিস লিখতে পারি। উপরে ওঠার ট্রেন্ডের ক্ষেত্রে, আপওয়ার্ড ট্রেন্ডের ক্ষেত্রে সেগুলো লেখা আছে। যেমন এই যে জাম্প, জাম্প সবগুলোর পাস্ট টেন্সই হবে। আমি জাস্ট মেইনটা বোঝানোর জন্য এই সাইডে লিখে দিছি মেইনটার ওই পাশে পাস্ট টেন্সটা লেখা আছে, ঠিক আছে। ক্লাইম্বড, ওয়েন্ট আপ, গ্রিউ, ইনক্রিজড, আমাদের এই মানে পাস্ট টেন্সটাই কাজে লাগবে। তারপর দেখেন ডাউনওয়ার্ড ট্রেন্ডের জন্য কয়েকটা আছে। তারপর স্টেবল ট্রেন্ড, মানে ধরেন লাইনটা উপরে ওঠেনি নিচেও যায় না, সমান রেখায় চলছে, তো ওইটা কি হবে? স্টেবল ট্রেন্ড। ওইটার একটা ইয়া দেওয়া আছে। আর ফ্ল্যাকচুয়েশন, ফ্ল্যাকচুয়েশন মানে হলো বারবার উপরে উঠে, মানে সোজা কথা আমি বলি, ওই যে আমরা অনেক নাটক সিনেমায় দেখছি না, যে রোগী মারা যাওয়ার আগে একটা যে হার্টবিট মেশিনে হার্টবিটটা উপর মানে উপরে উঠে বারবার উপরে উঠে জিগজ্যাগ জিগজ্যাগ করতে থাকে মারা যাওয়ার আগে, জি। যখন ওই রকম হয় ওটাকে বলে ফ্ল্যাকচুয়েশন। মানে একবার উপরে উঠছে, একবার নিচে নামছে, উপরে নিচে বারবার, ওইটাকে বলবো ফ্ল্যাকচুয়েশন। আর যখন রোগী মারা যায় তখন লাইনটা কি সোজা হয়ে যায় না, ওইটা কি স্টেবল, ঠিক আছে। মানে আমি বুঝাইলাম আর কি লাইনটা কিরকম কি হয়। আচ্ছা, এখন আমরা একটু লাইন গ্রাফের ইয়া দেখি, স্ট্রাকচারটা লিখি। লিখেন প্যারাগ্রাফ 1, ইন্ট্রোডাকশন। জি আপু। আচ্ছা, ইন্ট্রোডাকশনে কি লিখবো? দ্য গিভেন লাইন গ্রাফ, ওই সেম জিনিস বুঝছেন, প্রোভাইডস, ডিপিক্টস আর রিপ্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট বা ডেটা অন, ওই যে আগের দিন যেটা লেখা দিছিলাম না সেইটাই। এটা লিখে একটু নিচে পাশে লিখে রাখেন যে সব গ্রাফ বা চার্ট ক্ষেত্রে সেম জিনিস হবে ইন্ট্রোডাকশনের শুরুতে। আমরা এইটুক লেখার পরে ওই যে কালকেরটা দেখেই লেখেন, ওই যে ডায়াগ্রাম দেখেই লেখেন যে দা গিভেন লাইন গ্রাফ, এখানে হবে শুধু লাইন গ্রাফ। তারপর প্রোভাইডস বা ডিপিক্টস বা রিপ্রেজেন্টস, এই একই জিনিস। লেখা হইলে আমাকে বললেন। ঠিক আছে আপু। আচ্ছা, লিখতে থাকেন আর আমি এতক্ষণে একটা বের করি লাইন গ্রাফ। জি। লেখা হয়েছে? জি আপু, লেখা হয়েছে। আচ্ছা, তারপর লিখেন প্যারা 2, এটা হলো ওভারঅল সেন্টেন্স। প্যারা 2, আচ্ছা ইন্ট্রোডাকশনে ওইটুক তো লিখছেন, এরপরে বাকিটুক কি করব, যে আমরা প্যারাফ্রেজ করব, ওই যে প্রশ্ন যা থাকবে প্রশ্নটাকে প্যারাফ্রেজ করে দিব, ঠিক আছে। হ্যাঁ। আর এরপর প্যারা 2 তে আসবে ওভারঅল সেন্টেন্স।
এখন ওভারঅল সেন্টেন্সে কি হবে সেটা আমরা জানি আগে। ওভারঅল সেন্টেন্সে হবে গিয়ে আমরা যে লাইন গ্রাফটা দেখবো সেই লাইন গ্রাফের আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড, স্টেবিলিটি, ফ্লাকচুয়েশন, এই চারটার একটা সামারি থাকবে, ওভারঅল থাকবে, যে কে আপওয়ার্ড সবচেয়ে বেশি হয়েছে, কে সবচেয়ে কম হয়েছে, বা জিনিসটা আসলে ওভারঅল কি স্টেবল রয়েছে কিনা, এই টাইপের একটা ধারণা দেওয়া হবে। কিন্তু এখানে আমরা কোনো নাম্বারস উল্লেখ করব না, এটা একটু পাশে লিখে রাখেন যে আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড, ফ্লাকচুয়েশন এগুলো উল্লেখ করব, কিন্তু কোনো নাম্বার দিব না। এই নাম্বারটা কি এটা বুঝাই বলতেছি। ট্রেন্ড, আপওয়ার্ড ট্রেন্ড, ডাউনওয়ার্ড ট্রেন্ড উল্লেখ করব। ফ্লাকচুয়েশন, হ্যাঁ, ওই যে ফ্লাকচুয়েশন, স্টেবিলিটি এগুলো যদি থাকে এগুলো উল্লেখ করব, কিন্তু কোনো নাম্বারস লিখবো না। এই নাম্বারসটাকে আমি বুঝাই বলতেছি। আচ্ছা, লেখা হয়েছে? জি আপু। আচ্ছা, এই নাম্বারসটা কি সেটা বলি। যেমন আমরা দেখবেন যে লাইন গ্রাফে পার্সেন্টেজ পাবো এক একটা, যে এটা এত পার্সেন্ট ছিল, তারপর এটা সবচেয়ে বেশি হয়েছে এত পার্সেন্ট, সবচেয়ে কম ছিল এত পার্সেন্ট। আমরা এই পার্সেন্টেজ গুলো এখানে উল্লেখ করবো না, শুধুমাত্র বিষয়টা লিখবো যে কে সবচেয়ে বেশি আপওয়ার্ড ট্রেন্ডে ছিল, মানে কে সবচেয়ে বেশি বাড়ছে, কে সবচেয়ে বেশি কমছে, এটুকুই লিখবো। কিন্তু কে কত পার্সেন্ট বাড়ছে, কত পার্সেন্ট কমছে, এগুলো আমরা এখানে উল্লেখ করবো না, ঠিক আছে? আর সালগুলো লিখে দেবো, সাল নাম্বারস এর মধ্যে পড়ে না, সাল তো একটা সময় আর কি, সময়টা লিখে দেবো যে ওভার দ্য টাইম বা এই সময়ের মধ্যে তো এরকম এরকম হয়েছে, ঠিক আছে? তারপর লিখেন প্যারা 3, এক্সপ্লেইন দ্য টপিক। এখানে শুরু করবেন এভাবে যে as seen from the chart, as seen from the chart, মানে চার্ট থেকে দেখা যায় যে as seen from the chart। প্রথমে হচ্ছে আপু এক্সপ্লেইন দ্য টপিক, টপিক। প্যারা 3 হলো এক্সপ্লেইন দ্য টপিক। এটা শুরু হবে যে as seen from the chart। এখন আপনাদেরকে আমি একটা গ্রাফ শো করি, আমি একদম ইজি, একদম দুনিয়ার ইজি একটা জিনিস দিয়ে বুঝাই দিই, এটা যদি বুঝে যান তারপর আপনারা সবগুলাই ধরতে পারবেন। দেখেন, এইখানে একটা প্রশ্ন আছে, ঠিক না? দেখা যাচ্ছে না প্রশ্নটা? এটা মিরাজ ভাই প্রশ্নটা পড়েন তো, কি বলছে? The line graph below shows the household recycling rates in the three different countries between 2005 and 2015. হ্যাঁ, আচ্ছা, এখন এইটুকু আমাদের প্যারাফ্রেজ করতে হবে, যে এটার অর্ধেক, এই যে এইটুক, দ্য লাইন গ্রাফ বিলো শোজ, এইটুক তো আমরা প্রশ্নে মানে যে স্ট্রাকচারে প্যারাফ্রেজ করে দিছি। কি লিখছি? দ্য গিভেন লাইন গ্রাফ রিপ্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট, এই শোজ এর বদলে আমরা লিখতে পারি ওই যে রিপ্রেজেন্টস ইনফরমেশন অ্যাবাউট বা প্রোভাইডস ডেটা অন বা ডিপিক্টস ডেটা অন, যেটা মন চায় এটুকু লিখে আমাদের মেইন প্যারাফ্রেজের বিষয় হলো এইটুক, ঠিক আছে? মানে এই যে এই শেষ পর্যন্ত। এখন তাও আমি আরো ইজি করে দিতেছি, দেখেন এই যে বিটুইন আর এন্ড, বিটুইন আর এন্ড, এটার বদলে আমরা লিখতে পারি ফ্রম এন্ড টু, ফ্রম এত টু এত, এটা বলতে পারি না? জি। হ্যাঁ, এটা বলা যায়। বলা যায়। এখন দেখেন এই যে 3 ডিফারেন্ট কান্ট্রিজ, এখানে তো বেশি না, মাত্র 3টাই কান্ট্রির কথা বলা আছে, আর এখানে এই প্রশ্নের মধ্যে দেওয়াই আছে কান্ট্রিগুলোর নাম। তাহলে এই 3 ডিফারেন্ট কান্ট্রিজ না লিখে ইউকে, ফ্রান্স এন্ড জার্মানি, এটা বলা যায় না? হ্যাঁ। রাইট? তাহলে এখন আমাদের বাকি রইল এইটু, এইখানে একটু প্যারাফ্রেজ করতে হবে, দ্য হাউসহোল্ড রিসাইক্লিং রেটস। এইটুকে কি প্যারাফ্রেজিং করা যায় বলেন তো? রেটস কে আর কি বলা যায়? রেট তো আপু পার্সেন্টেজ বলা যায়, রেশিও বলা যায়, পোরশন বলা যায়। রেশিওস, হ্যাঁ হ্যাঁ। এই যে এই যেমন এখানে বলা আছে রিজিওনাল হাউসহোল্ডস রিসাইক্লিং রেটস, তাহলে বলতে পারি যে ইনফরমেশন অ্যাবাউট দ্য রিজিওনাল হাউসহোল্ড, কে তো হাউসহোল্ডই বলা যায়, আর কি বলা যায়? হাউসহোল্ড রিসাইক্লিং রেশিওস ইন ইউকে, ফ্রান্স এন্ড জার্মানি
from 2005 to 2015 আর কি কিছু চেঞ্জ করা দরকার আছে মানে চেঞ্জ করতে পারি আর কিছু বলেন আর কিছু চেঞ্জ তো করা যাবে না কারণ আর মানে আমাদের প্রশ্নই ছোট তো গেল আমাদের ইন্ট্রোডাকশন এখন আসেন ওভারঅলে আমরা ওভারঅল কি করব এখন আমি বলি এই যে পার্সেন্টেজ এইগুলোর কথা মানা করছি যে এগুলো লেখা যাবে না এই 76 এগুলো আমরা ওভারঅলে উল্লেখ করব না এখন যদি জিজ্ঞেস করি যে কোন দেশে রিসাইক্লিং এর হার সবচেয়ে বেশি বলেন আপু সবচেয়ে বেশি ইউকে তে, ইউকে তারপর কে আছে আর তারপর জার্মানি। আছে জার্মান, তারপর জার্মানি। ফ্রান্স। ফ্রান্স এখন আরেকটা জিনিস খেয়াল করেন এখানে এমন কেউ আছে যে শুধু দিন দিন বেড়েই চলেছে ইউকে জার্মানি বেড়ে যাচ্ছে আর হ্যাঁ আর মানে সময়ের সাথে সাথে কমছে কে ফ্রান্স। ফ্রান্স। ফ্রান্স ওকে মানে একটা জিনিস দেখেন এই যে এই দুইটা একটু আপ ডাউন হয়েছে বাট ওভারঅল কিন্তু শেষ পর্যন্ত বাড়ছে এই দুইটা আর ও 50 থেকে শুরু করছিল তারপরে বেশি কমে গেছে তারপর বাড়ছে তারপর 50% তো আর হতে পারে না ওভারঅল কমেই গেছে মানে ও ডাউনওয়ার্ড ট্রেন্ডই হয়েছে তাই না আমরা একটু যোগ করে দেখবো যে যে যেখান থেকে শুরু করছিল যেখানে শেষ করছে মানে সেটা কেমন কম থেকে শুরু করে বেশিতে শেষ করলে ও তো আপওয়ার্ডে গেছে আর বেশি থেকে শুরু করলে কমে গেলে সে কি ডাউনওয়ার্ডে গেছে তাহলে আমরা বলতে পারি না যে ওভারঅল recycling rates in UK and France showed an upward trend while the Germany UK and Germany showed an upward trend meanwhile household recycling ratios in France shows an downward trend and UK এখানে এটা একটু উল্লেখ করে দেই UK was the country that in which the household recycling rates were the highest over the time মানে এই যে পুরা সময়টাকে বুঝাইতেছি ওকে আর কি কিছু লেখার দরকার আছে আমাদের ওভারঅলে আমরা শুধু দুইটা জিনিসই উল্লেখ করছি ইম্পর্টেন্টলি সেটা হলো ওরা দুইজন আপওয়ার্ড ট্রেন্ড শো করছে আর ও ডাউনওয়ার্ড এখন যেহেতু একটু বেশি ছোট হয়ে যায় তখন আমরা ইউকেটা আবার বলে দিলাম যে ইউকে এদের মধ্যে আবার ইউকে সবচেয়ে বেশি বাস ওকে মানে সবচেয়ে বেশি কোনটা এটা একটু উল্লেখ করার চেষ্টা করবো আর যদি পারি সবচেয়ে কমটা উল্লেখ করবো কিন্তু এখানে যেহেতু মাত্র তিনটাই এত ডিটেলস আর করার দরকার নেই এরপর আসেন প্যারা 3 তে যেটা এক্সপ্লেইন করব তো অ্যাজ সিন ফ্রম দ্য চার্ট এখন আমরা কি করব বলি এই ইউকেটা আলাদা বর্ণনা করব ফ্রান্সেরটা আলাদা জার্মানিটা আলাদা মানে ইউকে আর জার্মানি ওরা কি একই টাইপের ট্রেন্ড শো করছে না তাহলে ওদের দুইটাকে আমরা একটা প্যারাগ্রাফের মধ্যে রাখার ট্রাই করি যেমন ইউকে যেহেতু সবচেয়ে বেশি শুরু করি ইউকে থেকে যে ইন ইউকে দ্য রিসাইক্লিং রেটস ওয়ার 35% in 2005 and it increased to 40% in 2007 তাই না 2007 এ 40% ইনক্রিজ হয়েছে এখন দেখেন এখান থেকে এখানে কি ইনক্রিজ হয়েছে না ইটস Stable ছিল। স্টেবল ছিল ওকে তাহলে লিখবো and the rates remained stable till 2009 after that তারপরে আবার ধরেন আবার হলো কি ইনক্রিজ হয়েছে এখন আমি ইনক্রিজ না বলে কি বলতে পারি ক্লাইম্ড তাই না then the rates of household recycling increased to climbed to 56% in 2011 and kept increasing kept increasing to 61% in 2015 মানে একদম শেষ পর্যন্ত কিন্তু বাড়তেই রয়েছে তাই না ও তো আর নিচে নামে নাই ও এখান থেকে প্রথমে বেশি বাড়ছে তারপর আস্তে 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 বাড়তেই রয়েছে তাহলে kept increasing till the end সিমিলারলি কেন বললাম একই টাইপের সিমিলারলি এই যে জার্মানি শুরু করছিল 20% থেকে এখন দেখেন এইটার যেমন এইখানে একটা ভাস ছিল এইখানে একটা স্টেবল ট্রেন্ড ছিল এর জন্য আমরা ওকে ভেঙে ভেঙে উল্লেখ করছি কিন্তু ওর কি এরকম মানে তেমন কি করার কিছু আছে মানে ভাঙা চোরার তো তেমন কিছু দেখি না ও শুধু সুন্দর উপরেই উঠে গেছে তাইলে আমরা সরাসরি এটা বলতে পারি যে 2005 এ 20% শুরু করছে এবং ধরেন এইখানে একটু ভাঙা আছে এখানে বলতে পারি যে 2011 তে ও অলমোস্ট ডাবল হয়ে গেছে অলমোস্ট কি পুরাই ডাবল হয়ে গেছে এই যে 20 থেকে 40 এর বেশি চলে গেছে তার কি ডাবল হইছে না 40 না লিখে আমরা ডাবল লিখলে তো একই কথা যে মোর দ্যান ডাবল the rates become more than double মানে 20 এর ডাবল হয়ে গেছে তাহলে কি 40 এর বেশি বুঝে আবার ধরেন এইখান থেকে আমরা বললাম যে again or কি the rate of household recycling
এখানে আমরা বলতে পারি rose to 55% in 2015. ওকে, গেল। এখন এই যে ফ্রান্সের কথা আসেন, ও আবার উল্টা দিকে গেছে না, মানে আস্তে আস্তে কমছে না। জি তখন আমরা আরেকটা প্যারা বানাবো, বুঝছেন? এই যে প্যারা 3 তে ওদের দুইটার কথা লিখলাম সিমিলারলি দিয়া, আর হলো গিয়ে একই টাইপের। আর আরেকটা নিচে ছোট করে একটা প্যারা দিয়ে আমরা লিখবো যে হাউএভার বা ইন কন্ট্রাস্ট হাউএভার এটা কখন ব্যবহার করি? উল্টা কিছু বুঝাইলে, তাই না? জি তো এখন হাউএভার দিয়ে বলতে পারি যে হাউএভার ফ্রান্স ভালো, মানে 50% শুরু করছিল, বাট the recycling rates kept decreasing to 30% in 2013, and then for a change it increased বা কি বলা যায়, রোজ আপ বা যেটাই হোক, মানে আমরা যেটা ইউজ করে ফেলছি ওটা বাদে অন্য একটা দিব। জি আপু, এখানে ওয়েন্ট আপ বলা যায়, ওয়েন্ট আপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়েন্ট আপ বলা যায়, তারপর রকেটেড বলা যায়, ঠিক না? একটু ভালো পরিমাণে কিন্তু ইয়া হয়েছে, উঁচু হয়েছে। তাহলে রকেটেড টু 40% ইন 2050। বুঝছেন জিনিসটা? এখানে আমরা মোট কয়টা প্যারা হয়েছে? 4টা। প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে হলো কি বলে, মানে ওভারঅল। ওভারঅল, Overall, তারপরে হ্যাঁ 3 নাম্বার প্যারাটায় আমরা এই দুইটা লিখছি, আর একটা পরের প্যারায় ওকে আলাদা করে বোঝানোর জন্য আরেকটা প্যারা লিখছি। মানে পার্ট 1-এ, মানে রাইটিং 1-এ আপনি এই যে এক্সপ্লেনেশন যে প্যারাগ্রাফটা, ওইটা যদি আপনি 3টা প্যারাগ্রাফও ভাগ করে লেখেন কোনো সমস্যা নাই। আমাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করবে আমরা মানে কয়টা প্যারা করে লিখবো। যেমন এখানে একটা প্যারাই সব লেখা যাইতো, অল্প জিনিস তো। আবার আরো একটা জিনিস ডিপেন্ড করে, আপনার যেখানে প্রত্যেকটা ইনফরমেশনই ভেঙে ভেঙে লিখতে হবে এমন কোনো কথা নেই। আপনার কিন্তু একটা জিনিস বলে দিছে যে 150 ওয়ার্ডস এর মধ্যে লিখতে হবে। তাহলে আমি যদি এখন এইটার প্রত্যেকটা ভেঙে ভেঙে প্রত্যেক সালেরটা উল্লেখ করি, তাহলে কিন্তু আমার 150 ওয়ার্ডসে হবে না। তো আমরা হাইলাইট করার চেষ্টা করব কি কি জানেন? এইটা একটু লিখে রাখেন, যে আমরা এই যে লাইন গ্রাফে হাইলাইট করার চেষ্টা করব হাইয়েস্ট পয়েন্ট লিখেন, মেইন ফিচার লিখেন, মেইন ফিচার, হাইয়েস্ট পয়েন্ট। এটা কি আপু এক্সপ্লেনের জন্য নাকি হচ্ছে ওভারঅলের জন্য? না না, এক্সপ্লেইন যখন করব তখন কোন কোন বিষয় মাথায় রাখবো, মানে মেইন ফিচার উল্লেখ করতে হবে কি কি সেটা লিখে রাখেন। আচ্ছা হাইয়েস্ট পয়েন্ট এন্ড লোয়েস্ট পয়েন্ট, মানে এগুলো আপনারা উল্লেখ করবেন। জি আপু। এখানে প্রত্যেকটা মানে সবগুলো উল্লেখ না করলেও আমরা প্রত্যেকটা হাইয়েস্ট পয়েন্ট এন্ড লোয়েস্ট পয়েন্ট, তারপরে ফার্স্ট পয়েন্ট এন্ড লাস্ট পয়েন্ট, মানে প্রথমে এক নাম্বার দিয়ে লেখেন হাইয়েস্ট লোয়েস্ট, তারপর 2 নাম্বার দিয়ে লেখেন ফার্স্ট এন্ড লাস্ট পয়েন্ট, আর 3 নাম্বার দিয়ে লেখেন স্টিডিনেস এন্ড ফ্লাকচুয়েশন। এই কয়টা জিনিস হাইলাইট করব। যেমন আপনারা খেয়াল করছেন কিনা জানি না, আমি প্রত্যেকটারই কিন্তু শুরুর পার্সেন্টেজ গুলো উল্লেখ করছি। যেমন এটা শুরুর পার্সেন্টেজ উল্লেখ করছি, আবার এগুলো উল্লেখ না করলে ওর লোয়েস্ট পয়েন্ট 30% ছিল সেটা কিন্তু উল্লেখ করছি। ওর হলো গিয়ে শেষ পয়েন্ট, লাস্ট পয়েন্টে উল্লেখ করছি। এখন ওর হাইয়েস্ট পয়েন্ট আর ফার্স্ট পয়েন্ট একই, তো এটা তো আলাদা করে বলার দরকার নেই। আর আমরা এটা লিখবো না যে ওর ফার্স্ট পয়েন্ট কি লাস্ট পয়েন্ট কি, আমরা জাস্ট বোঝানোর জন্য লিখছি যে ফার্স্ট পয়েন্ট উল্লেখ করবো, বাট শুরু হয়েছে কয়টা দিয়ে ওইটা লিখলেই তো ফার্স্ট পয়েন্ট, তাই না? তো এই হলো গিয়ে ব্যাপার। এখন আমি আরেকটা আপনাদেরকে দেখাই, একটু কঠিন জিনিস খুঁজে বের করি। এইটা দেখেন, এটা দেখা যাইতেছে হ্যাঁ আপু। প্রশ্নটা? আচ্ছা, এখানে বলছে যে কার্বন ডাই অক্সাইড ইমিশন করে পার পারসন ইন ইউকে, সুইডেন, ইটালি, পর্তুগাল। ওকে, বিটুইন এত এন্ড এত, বিটুইন এর বদলে আমরা কি লিখতে পারি? ফ্রম এন্ড টু। ফ্রম টু। আর এখানে আমাদের এই যে দ্য গ্রাফ বিলো শোজ, এখানে বলবো দ্য লাইন গ্রাফ প্রোভাইড ইনফরমেশন। গিভেন। আর এই বিলো জিনিসটা কি বাদ যাবে কেন? কারণ এইখানে বিলোতে আছে, কিন্তু আমাদের অ্যানসার শিটে তো বিলোতে থাকবে না। এই লাইন গ্রাফটা কি একা থাকবে? থাকবে না, তো আমরা বিলোটা কিন্তু বাদ দিয়ে দিব। আচ্ছা, এখানে দেখেন, এখানে যদি জিজ্ঞেস করি সবচেয়ে বেশি CO2 ইমিশন কোন দেশে? স্টিল আপু এখানে দেখা যাচ্ছে যে ইউনাইটেড কিংডমে।
ওকে, ইউনাইটেড কিংডম। আর সবচেয়ে কম কোথায়? এটা হচ্ছে পর্তুগালে আপু। পর্তুগালে। আচ্ছা, তাহলে এইটুক তো আমরা জানলাম যে কে সবচেয়ে বেশি ছিল আর কে সবচেয়ে কম। আর এখানে দুইজনে আপওয়ার্ড ট্রেন্ডে গেছে আর দুইজনে ডাউনওয়ার্ড ট্রেন্ডে গেছে। কে কে আপওয়ার্ড ট্রেন্ড, কে কে ডাউনওয়ার্ড ট্রেন্ড, আপ সেটা বলেন। আপওয়ার্ড হচ্ছে ইতালিয়ান পর্তুগাল এবং ডাউনওয়ার্ড হচ্ছে ইউনাইটেড কিংডম অ্যান্ড সুইডেন। ওকে, তাহলে আমরা কি কি করব, আমরা ধরেন লিখবো ওভারঅলে যে ইতালিয়ান পর্তুগাল showed an upward trend while ইউকে and সুইডেন showed an downward trend। আর তারপরে ফুল স্টপ দিয়ে এইটুকু একটু উল্লেখ করে দেব যে meanwhile ইউকে still is the one that মানে ওই যে যেটা CO2 emission was the highest, বুঝছেন? যেহেতু ও সবচেয়ে বেশি, ওকে একটু আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার আছে। এই কথাটা আপনি মানে ওভারঅলের শুরুতেও লিখে নিতে পারেন যে ইন ইন ইউকে বা ইউনাইটেড কিংডম the carbon to emission per person was the highest। ঠিক আছে, এটা লিখে আপু ফুল এটা স্টপ তো দিয়ে হচ্ছে তারপর ইন জেনারেল, সরি ওভারঅলে দেখাইতে হবে তাই না? ওভারঅল হ্যাঁ হ্যাঁ, আমি পারসেন্টেজ। ওভারঅল কথাই বলতেছি, ওভারঅল কথাই বলছি। আপু এখানে এরকমও তো লেখা যেতে পারে না যে অলদো ইউনাইটেড কিংডম ফলো দ্য ডাউনওয়ার্ড ট্রেন্ড বাট ইট ইজ দ্য হাইয়েস্ট নাম্বার অফ কার্বন হ্যাঁ, ইমিশন। লিখতে পারেন, কিন্তু তাহলে সুইডেনেরটাও একটু সাথে লিখে দিতে পারবেন যে অলদো ইউকে এন্ড সুইডেন showed an downward trend, ওরা দুইজনই তো ডাউনওয়ার্ড ট্রেন্ড ফলো করছে, তাই না? হ্যাঁ এখন হ্যাঁ সুইডেনের কথা যদি না লেখেন তাহলে এই ডাউনওয়ার্ড ট্রেন্ডটা আলাদা করে আবার লিখতে হবে, একটা লাইন বেড়ে যাবে না? তাহলে ওর মানে দেশের নামটা একটু ওর সাথে যোগ করে দিবেন যে ওরা দুইজন ডাউনওয়ার্ড ট্রেন্ড শো করছে, স্টিল ইউকে ইজ দ্য হাইয়েস্ট ওয়ান দ্যাট ইমিশন দ্য কার্বন হাইয়েস্ট ডাইঅক্সাইড। CO2। জি হ্যাঁ, ঠিক আছে। তারপরে আবার লিখে দেবেন যে ইতালি আর পর্তুগাল হলো গিয়ে আপওয়ার্ড ট্রেন্ড। তারপরে আপনারা কি করবেন, মানে এক্সপ্লেইনে দুইটা প্যারা ভাগ করে নেবেন। আপওয়ার্ড ট্রেন্ড যারা দুইজন গেছে ওদের দুইটা, যেহেতু এখানে ইউকে বেশি সবচেয়ে, ওকে দিয়ে শুরু করবো, আপওয়ার্ড যাওক আর ডাউনওয়ার্ড। ইউকে কথা বলবেন যে কোথা থেকে শুরু করছে, তারপর আস্তে আস্তে নিচে গেছে। আর ওরও তো সেম, সুইডেনও সেম। সুইডেন প্রথমে একটু বাড়ছিল, তারপর আস্তে আস্তে একদম ও কিন্তু একদম ফট করে নিচে পড়ে গেছে। তো এটার এই যে লার্জ চেঞ্জের জন্য আমি কিন্তু লেখাই দিছি যে কিরকম লেখা হবে, যে র্যাপিডলি, ড্রামাটিক্যালি বা শার্পলি। আমরা যখন এখানে ড্রপ লিখবো না, যে এই যে আমি ডাউনওয়ার্ড ট্রেন্ড লেখাইছি না, যে এই ধরেন 1977 থেকে 1987 পর্যন্ত সুইডেনের যে ড্রপটা হয়েছে, তাহলে লিখতে পারি যে ডিক্রিজ। কিন্তু ডিক্রিজের আগে আমরা এই কথাটা যোগ করে নিব যে শার্পলি ডিক্রিজ বা র্যাপিডলি ডিক্রিজ। দেখেন আপনাদের মানে লার্জ চেঞ্জের জন্য আমি একটা জিনিস লেখাই দিছি, যে কয়েকটা পয়েন্ট লেখাই দিছি। জি তো এটা লিখলে আরো বেশি সুন্দর দেখাবে। ঠিক আছে, দেখেন এটাও কিন্তু নিচে নামছে আর এটাও নিচে নামছে। এটা অনেক মানে খারাপ ভাবে অনেক তাড়াতাড়ি নিচে নেমে গেছে না, মানে তাড়াতাড়ি পার্সেন্টেজটা পড়ে জি গেছে না। এটা হচ্ছে তো এটার সিগনিফিকেন্টলি জন্য বা শার্পলি। হ্যাঁ আর হ্যাঁ, সিগনিফিকেন্টলি, শার্পলি, র্যাপিডলি। আর এটা হলো গিয়ে স্লাইটলি, স্লাইটলি। এটা আস্তে আস্তে। জি তো স্লাইটলি এটা আপনি লিখলেও পারেন, নাও লিখতে পারেন। যেমন এটা স্লাইটলি পড়া যায়, যে এখানে একটু একটু বাড়ছে, একটু একটু করে বাড়ছে, স্লাইটলি ইনক্রিজ। বা এখানে দেখেন স্লাইটলি ডিক্রিজ, এইটুকু। যেটা অল্প কম, অল্প বাড়ছে কমছে, ওটা স্লাইটলি। ঠিক আছে, আরো একটা দেখাই। এইরকম অদ্ভুত আসতে পারে। এই যে এখানে মাত্র তিনটা ইসের কি বলে, মেটাল। মানে মেটালের নাম দিছে, নিকেল, কপার আর জিঙ্ক। তাহলে এইটা প্রথমটা, এটা কি? বাবারে বাবা, প্রথমটা নিকেল। হচ্ছে আর হ্যাঁ নিকেল। নিকেল, তারপর জিঙ্ক, তারপর হলো কপার। হ্যাঁ নিকেল, জিঙ্ক, কপার। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইন্ট্রোডাকশন তার বলার দরকার নেই, এখন ওভারঅলটা দেখি কি হতে পারে। নিকেল সবচেয়ে হাইয়েস্টে শুরু করছিল, আর ও অনেক ওর জীবনে ও ডাউনওয়ার্ড দেখছে, আরো ডাউনওয়ার্ড দেখছে, একটু আপওয়ার্ড দেখছে। ওভারঅল ওরা তিনজনই কিন্তু অনেক ফ্ল্যাকচুয়েশনই করছে, তাই না? হ্যাঁ মানে অনেক ফ্ল্যাকচুয়েশন শো করছে। তাহলে এটা কিন্তু আমরা ওভারঅল এই জিনিসটাই করতে পারি যে ওভারঅল বোথ না, এটা কি কি বলে, অল দা মেটালস showed an fluctuation in previous month, বা মানে এই টাইপের গুছিয়ে লিখবেন। তারপরে এইটা দেখেন, এটার কি হয়েছে, ওর নামছে উঠছে, তারপরে কোথায় গিয়ে থামছে, একে গিয়ে থামছে, 6 দিয়ে শুরু হয়েছে। ওভারঅল ডাউনওয়ার্ড হয়েছে, বাট অনেক ফ্ল্যাকচুয়েশন হয়েছে মাঝখানে। আর এটা কি, এটা হলো জিঙ্ক।
জিঙ্ক 1 দিয়ে শুরু হয়েছিল, 2 এ গিয়ে থামছে, ওর আপওয়ার্ড হয়েছে। আর এটা হলো 2 দিয়ে শুরু হয়েছে, প্রায় 2 এ গিয়ে থামছে। ওর কিছুই হয় নাই, যে জীবন বৃথা। মানে ও যেখানে শুরু হয়েছিল ওইখানেই থেমে গেছে, আর ওর তেমন চেঞ্জও হয় নাই, যে সাপের মতো যেটা কপার। ঠিক আছে, তাহলে এটাও গুছাই লিখতে পারেন। এইখানে দেখেন অনেক পয়েন্ট আছে এখানে, এই যে সব পুরো মাসে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ডিসেম্বর পর্যন্ত আমরা সব কিন্তু উল্লেখ করব না। যেমন এই যে নিকেলের ক্ষেত্রে 6 থেকে যে 1 এ নামছে এটা একসাথে উল্লেখ করব, কারণ এখানে উল্লেখ করার কোনো মানেই নাই। ফেব্রুয়ারি থেকে জানুয়ারির পর সরাসরি মার্চে চলে যাব, কারণ একদম শার্পলি ড্রপ হয়েছে। তারপর এইখান থেকে আবার এইখানে অল্প অল্প স্লাইটলি ড্রপ হয়েছে, এখানে আবার শার্পলি ড্রপ হয়েছে। তারপরে আবার এটাও লিখতে পারেন যে ড্রপ টু -3% বিফোর রিচিং ইট টু -1% ইন জুলাই। মানে এটা এতখানি পৌঁছাইছে, এতখানি পৌঁছানোর আগের মাসে, বুঝছেন? শার্পলি ড্রপ টু -2% ইন জুন বিফোর রিচিং টু -1% ইন জুলাই। মানে জুলাইতে এত পার্সেন্টে যাওয়ার আগে এত পার্সেন্টে ড্রপ হয়েছে। আমরা কিন্তু দুইটা তাইলে একসাথে লিখে দিতে পারতেছি। আবার এখানে কি হয়েছে, স্টেবল রয়েছে, তারপর আবার একটু ড্রপ, তারপরে এই ধরনের স্টেবলের পর আপনার মনে হইতেছে এটা অনেকখানি বেশি হয়ে যেতেছে লেখা, আমি আর লিখতে চাই না। হ্যাঁ, তারপর বলবেন যে ওটা ফ্ল্যাকচুয়েশন, মানে ও হলো গিয়ে ফ্ল্যাকচুয়েশন শো করছে এবং ফাইনালি গিয়ে 1 এ থামছে ডিসেম্বরে। ধরেন আপনি আর এই যে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আর লিখতে চাচ্ছেন না, তখন কি করবেন যে বলে দিবেন যে ও অনেক ফ্ল্যাকচুয়েশন শো করছে, এরপরে গিয়া 1 এ থেমে গেছে, বুঝছেন? তো আর এটার কোনো লেখার নিয়ম নাই যে আমি এইভাবে লিখছি এর জন্য আমারটাই সঠিক, অন্য কেউ অন্যভাবে লিখছে এটা সঠিক হয় নাই, এরকম না। যে যেইভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারবে তারটাই সঠিক। ঠিক আপু আছে, এখানে তাহলে জেনারেলি আপনাদের মানে একটা ধরেন লাইন নিয়ে, মানে এই গ্রাফ নিয়ে আর কি, লাইন গ্রাফ নিয়ে একটা লাইন গ্রাফের জন্য হুম, সর্বোচ্চ মনে হয় যে 3টা সেন্টেন্স তৈরি করা যেতে পারে, তাই না আপু? মানে 3টা মানে পয়েন্ট একটা ধরে। লাইনের জন্য। হ্যাঁ, হ্যাঁ, 3টা পয়েন্ট হ্যাঁ ধরা হ্যাঁ, যেতে পারে, এর যেমন চাইতে বেশি হ্যাঁ, ধরলে এখন বেশি হয়ে একটা যাবে। জিনিস বলি, যেমন ধরেন এখানে মাত্র 3টা মানে বিষয়ের বস্তুর কথা আছে। তো এখানে আপনি যদি প্রত্যেকটাই 3টা লাইনে ধরেন 9টা লাইন হবে, তাই না? হ্যাঁ, প্রত্যেকটার জন্য 3টা লাইন ধরলে, এখন ধরেন আপনাকে পরীক্ষায় এইরকম সেম অবস্থায় 4টা দিয়ে দিল, মানে এখানে 4টা লাইন থাকলো, তখন আপনি খেয়াল করবেন যে আসলে কার লাইনটা মানে আমার উল্লেখ করাটা বেশি জরুরি। ধরেন তখন আমি কি করব, আমি করলাম কি জিঙ্কের এই জিনিসটা লিখে এখানে লিখছি না যে মার্চে 1% আসছে, তারপর এইটুকু আর আমি উল্লেখ করব না, আমি আবার একদম জুলাইতে চলে যাব, যে আবার একটু স্লাইটলি ডাউন হওয়ার পরে শার্পলি ডাউন হয়েছে এবং একদম 3%-এ নেমে গেছে। তারপর আবার কি করব, বলবো যে জুলাই থেকে সেপ্টেম্বরে ও স্টেবল রয়েছে, ফাইনালি রিচ টু 1%। আমি এটা আরো সংক্ষেপ করে দিই, বুঝছেন? হুম, পারলে 2 লাইনেও শেষ করবো, কারণ আমার তো সবগুলো উল্লেখ করতে হবে। এখন জি, আমি একটা অনেক ইনফরমেশন দিলাম, কিন্তু এটার ব্যাপারে কিছু ইনফরমেশনই দিলাম না। যেমন আমার একটা স্টুডেন্ট ছিল, ছেলে স্টুডেন্টই, সে ওই সবসময় খুব কঠিন করে লিখতে চাইতো, খুব ভালো ভালো ওয়ার্ড ইউজ করে কঠিন করে লিখতে গিয়ে প্রথমটাই করতে গিয়ে প্রথম জিনিসটা অনেক ডিটেলস লিখতে গিয়ে লাস্টেরটা লিখতো 2 থেকে শুরু হয়েছে 2 তে শেষ হয়েছে। একটু এরকম লিখতে তো হবে না, অ্যাটলিস্ট কিছু কিছু তো ইনফরমেশন আমার দিতে হবে। আমি এটা মানে একটা কোথাও একটা দেখছিলাম বা আমি কোথাও শুনছিলাম যে আমরা যে এই যে রাইটিং পার্ট 1-এ যে এক্সপ্লেনেশনটা দিব, ওইটা পড়ে যেন টিচারের মাথায় ওইটার একটা ভিজুয়াল ইমেজ ভেসে ওঠে, ওইভাবে ইনফরমেশন দিতে হবে। বুঝছেন, যে আমি যা যা লিখতেছি ওই ইনফরমেশনে তার যে মাথায় যে ইমেজটা আসবে ওইটার ইমেজ যেন এটার সাথে মিলে, বুঝছেন? ওরকম লিখতে পারলে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমার লেখা ঠিক আছে। এই দেখেন এটার ইয়েই হলো 7+, আইএলটিএস 7+ পাওয়ার মানে ওভার মানে ব্যান্ড স্কোর 7+, এর অ্যান্সার এইগুলো, মানে 7+ পাওয়ার মতো প্রশ্ন এবং অ্যান্সার। এই দেখেন ইন্ট্রোডাকশনটা ওই সেম ভাবেই লিখছে, এরপর দিছে ওভারঅল, এরপর দেখেন এই 3টা ভাগে ভাগ করে দিছে, এই যে নিকেল জিঙ্ক আর কপার। কারোর সাথে কিন্তু কারোর তুলনা করে না এখানে। আবার ওই যে মানে শুধু লিখছে জিঙ্ক প্রাইসেস লাইক নিকেল, ও এটা প্রাইসের কথা বলছে, কত পার্সেন্ট বাড়ছে কমছে। আচ্ছা, মানে যেমন এখানে নিকেলের কথা বলছে, নিকেলের কথাই বলে গেছে, নিকেলের সাথে কারোর তুলনা দেয় না কিন্তু। জিঙ্কের কথাই বলে গেছে। অন দা আদার হ্যান্ড কপারের প্রাইস বলছে এই যে রিলেটিভলি স্টেবল, দেখছেন ওই যে রিলেটিভলি স্টেবল রয়েছে যে এটা। ঠিক আছে,
তাহলে আমরা এইভাবেই লিখে যাব। তাহলে এইটা একটা ছবি তুলে রাখেন, এইটাই হোমওয়ার্ক করেন। দাঁড়ান। ঠিক আছে আপু। হ্যাঁ, তারপর হলো কালকে একটা ক্লাস নিতে যাই, যদিও শুক্রবার, আপনার ক্লাস করতে চান? জি আপু, জি আপু, সমস্যা নেই। সমস্যা নেই। ওকে, তাহলে কালকে কালকে কি সন্ধ্যার পর ছাড়া অন্য কোনো টাইমে করা যায়? আমার সমস্যা নেই। সকালে তাহলে অথবা বিকালে কালকে যদি আপনাদের সকালে, তাইলে কয়টার দিকে? 12টার দিকে করাই ক্লাস? না আপু, ওটা 11? দুপুর হয়ে যায় আপু। 11:30 করলে ভালো হয় না? ও আচ্ছা, কালকে তো শুক্রবার। জি, আচ্ছা আচ্ছা, না 11:30 থেকে 12:30 করবো। তাহলে আচ্ছা, আপু, তাইলে হ্যাঁ 11:30। আপু হ্যাঁ, হচ্ছে 11:30। বিকেলেই দেন তাহলে আপু। আচ্ছা, বিকেলেও দেওয়া যায়, মানে সন্ধ্যাটা আমি একটু খালি রাখতে চাইতেছি, কারণ যদি কালকে বৃষ্টি না থাকে আমার একটু বাইরে কাজ আছে, তো সন্ধ্যার পরে বের হওয়া হইতে পারে। তো এখন তাহলে 4টার দিকে দিলেও হয়। হ্যাঁ, 4টা তাহলে বা তার আগে। 4টা। আচ্ছা, 4টার দিকে, মানে 3:30 বা 4টায় পড়াবো। যদি ইলেকট্রিসিটি না থাকে তাহলে আমি জানাই দেবো, আগেই সরি এর জন্য। কিন্তু তাইলে 4টায় বিকালে পড়াবো না, সকালে আপনাদের একটু তাড়াহুড়ো হয়ে যাবে যেহেতু নামাজ আছে কালকে। হ্যাঁ আপু, আচ্ছা, সকালে। এইটা দিছি না হোমওয়ার্ক? তাহলে এই একটাই থাকুক, যেহেতু কালকে আবার ক্লাস নেব। বুঝছেন না? দুজন বুঝতে পারছেন না জি আপু, এটা মোটামুটি জি বিষয়? আপু। ভালো লাগে, কিন্তু আপু ওই যে আপনি এর আগের যে ডায়াগ্রামটা করাইলেন না আপু, ওইটা মানে একটু টাফ হয়ে যায়। মানে টাফ হয়ে যায় বলতে কি, যে ওই যে যে প্রসেসটা, ওই প্রসেসটা আসলে অনেক সময় বোঝা, ডিপলি ইয়া করা খুব এক্সপ্লেন করা, এটা একটু অনেক সময় ধরতে পারা আচ্ছা, যায় না। তাহলে আমি একটা সাজেশন দিব, সেটা হলো গিয়ে, আমি তো আপনাদেরকে মানে প্রসেসটা শিখাই দিছি। প্রসেস মানে কি কি, কিভাবে কিভাবে স্ট্রাকচার লিখবেন তা তো শিখাই দিছি, তাই না? হ্যাঁ। যে যেভাবে যেভাবে শুরু করবেন, যা লিখবেন, আপনারা এই যে গুগলে দেখবেন এরকম অনেক প্রশ্ন, প্রশ্নের নিচে অ্যান্সার দেওয়া আছে। আমি আপনাদেরকে বলবো যে দুই দুই চারটার অ্যান্সার পড়েন, মানে দেখে দেখে মিলাবেন কি কি লিখছে। তো যখন পড়বেন তখন আপনাদের আইডিয়া চলে আসবে, আচ্ছা তাহলে এইটাকে এটা বলে, ওটাকে ওটা বলে। আপনারা যখন দুই চারটা মানে নিজে থেকে পড়বেন তখন দেখবেন ইজি লাগতেছে, বুঝছেন? বা নিজে দুই একটা হ্যাঁ বলেন। আমি 3টা করেছি, ওইটা একটু দেখে যদি কোনো ভুল হ্যাঁ টুল ধরাই দিতাম হ্যাঁ তাহলে। হ্যাঁ, ওইটা আমি দেখবো, আমার ফোন একটু চার্জে, তো আমি ওটা একটু চার্জ হোক, আমি ওটা দেখে দিতেছি, সমস্যা নেই। যদি ক্লাসের শেষেও দেখি আমি আপনাকে ভয়েস মেসেজ দিয়ে রাখবো যে যেটা 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 প্রবলেম। আচ্ছা, তারপরে হলো গিয়ে, এটা তো গেল। তারপরে আজকে আমাদের কাজ হলো গিয়ে লিসেনিং। হ্যাঁ, লিসেনিং এর পার্ট 4 বলছিলেন। হ্যাঁ, ওই যে ওই দিন যেটা করাই দিছিলাম, বাসায় প্র্যাকটিস করছিলেন দুইজন, ওই যে বক্স ম্যাচিং যেটা। আহ, প্র্যাকটিস একবার করেছিলাম কিন্তু প্র্যাকটিস করতে পারি নাই, 2 দিন তো বই ব্যস্ত ছিলাম। ভুল হয়েছে নাকি, মানে সময় পান নাই প্র্যাকটিস করা, কোনটা? আসলে সময় পাইনি, ওই 3টা জাস্ট রিডিং রাইটিং করছিলাম, আর কিছু করতে পারি নাই। আচ্ছা বাসায় আচ্ছা, ছিলাম না তো। তাইলে দেখি আর একটু। কি যে অবস্থা! আচ্ছা, তাহলে আমরা আজকে একটু আজকে কি ম্যাপ করাই দিব? আপু ম্যাপ করতে ম্যাপটা চান আপনারা? ম্যাপটা করাই দেন তাহলে, ম্যাপটা সহজ আছে। আর এটা মানে একটু ধরাই দিলে পারবো। আর ওই যে আপু ম্যাপের কিছু কিছু ওয়ার্ড আছে না, যেমন হচ্ছে মানে হচ্ছে বাঘকে বেন্ড বলে, দেন হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোথায়, মানে এই আচ্ছা, ধরনের কিছু। ব্রেন বলাই একটা করাই, ব্রেন আছে যেটাই। জি, কিছু কমন ওয়ার্ড যেগুলা জেনারেলি ইউজ করে আপু, ওই ওয়ার্ডগুলো মনে হয় যদি সাজেস্ট করতেন তাহলে ভালো হইতো আর কি। এই যেমন আমি বলি, ওই যে মানে কোন দিকে বাঁকলে বা ডান সাইডে বা বাম সাইডে যদি টার্ন করতে বলে, টার্নিং পয়েন্ট কে ওরা বেন্ড বলে, হ্যাঁ। আর হুম। বেন্ড কে বেন্ড বলবে না, বলবে বেঞ্চ। মানে বেন্ড বলে ওরা এমন ভাবে বলে মনে হয় যে বেঞ্চ বলতেছে। আর হলো গিয়ে অলওয়েজ
রাইট লেফট এটা খেয়াল রাখবেন। আপনি এই যে এখন আমি যখন শেয়ার করব, আপনি যখন স্ক্রিনে দেখতেছেন বা বইয়ে দেখতেছেন, আপনার রাইট সাইডে যা প্রশ্নে ওরা যখন অডিওতে বলবে অন দ্য রাইট সাইড, ওইখানে রাইটে যা থাকবে সেটাই, মানে আপনার রাইটে যা ওই বুঝবেন ওইটাই অ্যান্সার। আবার আপনার লেফট মানে প্রশ্নের লেফট, ঠিক আছে? অনেকে চিন্তা করে কি, আচ্ছা আমি যদি ওইখানে দাঁড়াই তাহলে আমার লাইট এটা হবে ওইটা হবে, ওরকম না। আপনি সামনে দেখবেন আপনার রাইটে, আচ্ছা আমি এখন শেয়ার দিলেই বুঝবেন 40 মিনিট হয়ে গেছে, এটা কেটে যাবে, হ্যাঁ আমি কেটে আবার কল দিতেছি, তাইলে আর মাঝখানে কাটবে না। 1 মিনিট বাকি, আবার জয়েন করেন দুইজন। ম্যাপ আহামরি কঠিন কিছু না। তো একটা জিনিস মনে রাখবেন, এই যে এই হলো আপনাদের, এই হল মনে করেন এটা আপনাদের রাইট সাইড, এটা আপনাদের লেফট সাইড, মানে এখন আপনার রাইট সাইড এইটাই পড়ে না, এই যা তাকায় আছেন স্ক্রিনের দিকে, আর লেফট সাইড এটা, তাহলে এটাই মনে রাখবেন। এবং অলওয়েজ নর্থ উপরে, সাউথ South. নিচে, ঠিক আছে? আর এই সাইডে কি হয় তাহলে, নর্থ যদি এই সাইডে হয় তাহলে এটা East ইস্ট, ইস্ট এটা আর ওয়েস্ট, হ্যাঁ এটা ওয়েস্ট। এটা তো east. এখন যেহেতু আমাদের ম্যাপে ইস্ট ওয়েস্ট দেওয়া নাই, তাহলে ওরা ইস্ট ওয়েস্ট নিয়ে কথা বলবে না। কিন্তু অনেক ম্যাপে দেখবেন যে দেওয়াই থাকে ইস্ট ওয়েস্ট, তখন আমাদের একটু খেয়াল রাখতে হবে, কারণ ওরা বলতে পারে অন দা নর্দার্ন কর্নার, অন দা সাউদার্ন কর্নার, অন দা নর্থ ইস্ট। তখন নর্থ ইস্ট মানে কি, ওই নর্থ আর ইস্টের মাঝামাঝি, কোনাকুনি, যে কোনাকুনি, যে দুইটার মাঝখানে, মানে নর্থ ইস্ট যদি বলে তাহলে ওইটার মাঝখানে যাবে, ঠিক আছে? তো আর এখন যেহেতু কিছু বলে নাই এবং লেফট রাইট আমরা আমাদের লেফট রাইট অনুযায়ী ধরবো। আর একটা জিনিস, এটার মধ্যে এই যে এক্স দিয়ে দিছে, এক্স ইউ আর হেয়ার, মানে আপনি এখানে দাঁড়ানো, বাট সব জায়গায় এখানে বলে না। তখন আমরা কি করব, একদম মেইন এন্ট্রান্স থেকেই শুরু করব, অথবা ওরা বলে দিবে যে ইউ সি ড্যাশ প্লেস গো ফ্রম দেয়ার, মানে একটা জায়গার কথা বলবে যে ওইখান থেকে ওদিকে যাও, তো ওইখান থেকেই ধরবেন যেদিকে যাইতে বলে। এখন এই যে আসেন দেখেন, এই আপনি যেহেতু এখানে আছে, এখানে এই একটা বেন্ড, তারপর এই একটা বেন্ড, এই একটা বেন্ড, এই একটা বেন্ড, মানে টার্ন করা। এটা হলো, এটা একটা পুল, মানে যে ব্রিজ, ব্রিজ, হ্যাঁ এই এই ফিশ পুল নিচে। আর এখানে একটা পথ গেছে, আর এখানে একটা ফুটপাথ গেছে, আর এখানে একটা ঘর বা কিছু হবে, আর এটা একটা ইয়ার্ড।
এটা রোড, এই হলো এ, এটা কার পার্ক, এটা আই, তারপর এটা হলো কর্নারে এফ। এই তো। এখন দেখি এখানে এগুলো তো সিরিয়াল ওয়াইজই বলবে, তাহলে দেখি কি বলে। Now let me give you immediate ডি নাম্বার।
এইচ ব্ল্যাকবোন করতেছে পড়া হয়েছে পড়া হয়েছে তো আর 10-15 মিনিট লাগবে ওটা আগে যখন বড় করে কি হয়েছে কি করতেছে কইতাছি হোমগা যাচ্ছে কি হলো হোমগা যা আইডিয়া লাগছে নাকি হোমগা যায় ক্লাস করার সময় নেই থেমেতে যাবেন কি হলো পরে কি হলো যাইস না বড় হচ্ছে ঘাটে ক্লিয়ার করবেন রাইটে লেফটে লেফট হ্যাঁ আবার রাইট টার্ন করুন হ্যাঁ হ্যাঁ জি রাইট রাইটে গ্যাস মিলাই না কি খেতাতে থ্যাংক
আপু আমিও সেম জিনিস লিখছি কিন্তু প্রথমটা ধরতে পারি নাই। 18। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ আপু। আপু খেয়াল করেছে। কে- জি। জি। আপু আরেকটা ম্যাপ কঠিন চায় করায় দেন আপু আজকে। জি।
আপু আমি হচ্ছে 15 পারি নাই, 17, 18, 19। জি আপু, এটা একটু দ্রুত বলছে। আবার হচ্ছে ঠিক আছে আপু। জি আপু, ওকে, আসসালামু আলাইকুম।